হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি আবার চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো সকালবেলা অনেকগুলো কাজ ছিল, সেগুলো সব সেরে এসেছি। সবচেয়ে বড় কাজ হচ্ছে আমার উঠোনটা ঝাড় দেওয়া। উঠোনটা ঝাড় দিতে গেলে ভীষণ কষ্ট হয়ে যায়, উঠোনটা অনেকটা বড়। তারপরে কতগুলো বাসন ছিল, সেগুলো বাসন মাজলাম, রাতের বাসন, ঠাকুরের বাসন মাজলাম। তারপরে চলে এসেছি আর কি ঘরটা মানে বিছানাটা গোছাতে একটু হাওয়া খাওয়া হয়, বিছানাটাও গোছানো হয়। তাড়াতাড়ি করে নিতে হবে, না হলে আমার বাচ্চারা চলে আসবে। তো বাচ্চারাও চলে এসেছে, সব পড়াতে বসে গেছি। মা চলে গেল স্কুলে, আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি আমি, কারণ দাদা খেয়ে যাবে। এই যে ভাতটা আমার উতলেও গেছে, গ্যাসটাকে অফ করে দিয়ে এবার বসেছি ওদের কাছে। সারা সপ্তাহ পড়িয়ে আমি জানি হাঁপিয়ে উঠি, অপেক্ষা করি কবে যে শনিবারটা আসবে আমি একটু বিশ্রাম পাবো। কিন্তু শনিবারটা আসলে যখন বারান্দাটা ফাঁকা থাকে না, তখন আর ভালো লাগে না, তখন মনে হয় ধরতে ওর থেকে পড়ানোই ভালো জানি। তো এখানে দেখো পড়ানো হয়ে গেছে, আর এদিকে নন্দিতা এসেছিলো এই দিন, এসে নন্দিতার সাথে একটু গল্প করছিলাম। এর মধ্যে মা এসেছে আর দুষ্টু বাবাটাও চলে এসেছে স্কুল থেকে। এসেই শুরু হয়ে গেছে ওনার নটঙ্কি। বলছি জামাটা খোলো, গরমের মধ্যে এসেছো, জামাটা খোলো। তা দেখো কি কীর্তি করছে, শুয়ে বসে দিন কাটাচ্ছে। তো দিদি গেছিলো পাশের এক বাড়িতে, মানে কি একটা আনতে দিয়েছিল ওকে, সেটা দিয়ে আসলো। আর এবারটা সবাই ক্লান্ত, মানে সবারই খিদে পেয়ে গেছে। মা স্কুল থেকে এসেছে, মারও খিদে পেয়েছে। তারপরে দিদি ছেলেকে আনতে যাওয়ার সময় অল্পটা তাড়াতাড়ি করে খেয়ে ট্রেন ধরেছে, তো ওর জন্য ওরও খিদে পেয়েছে আর আমারও খিদে পেয়ে গেছে। তো মা তাড়াতাড়ি করে ভাত বেড়ে নিয়েছে 3 জনের জন্য, 3 জনের না 4 জনের জন্য আর কি। মানে একটা থালায় ভাত মেখে মা আর দিদি খাবে, আর আমি একটা থালায়, আর বাবা খাবে একটা থালায়। তো দিদি প্রথমে বলছে খাবো না, মানে ও বলছে বাড়িতে গিয়ে খাবো। তারপরে মা দেখো, যতই হোক মা খাবে আর মেয়েটা বসে থাকবে, সেটা তো খারাপ দেখায় না, মার তো কষ্ট হয়। তাই মা ভাত মেখে দিদিকে খাইয়ে দিল, আর এদিকে আমি খাচ্ছি, আর এদিকে আমার বাবাকে আমি খাওয়াচ্ছি। এটা আমাদের অনেক দিনের অভ্যেস, না তো, যে আমরা যখন ছোট ছিলাম না, তখন 3 ভাই বোন স্কুলে যেতাম, মার ভীষণ ব্যস্ততা থাকতো, মার একা হাতেই সমস্তটা করতে হতো, ঠাকুমা অসুস্থ ছিল। সে কারণেই মা কী করতো, এক থালাতে ভাত মেখে মা নিজেও খেত আর আমাদেরও খাইয়ে দিত। তো এইটা এখনও হয়, দিদি আসলে মা খাইয়ে দেয়। আবার আমার মাঝে মাঝে হাত দিয়ে খেতে ইচ্ছা করে না, তখন মাকে বলি, মা আবার মেখে আমাকে খাইয়ে দেয়, মাও খায়। তো এইটা একটা আলাদা জানি ভালোবাসা পরিবারের মধ্যে। এমনকি দাদাও মাঝে মাঝে ভাত মেখে আমাকে খাইয়ে দেয়, মাকে খাইয়ে দেয়, আবার দাদাকে আমি খাইয়ে দিই, মাও খাইয়ে দেয় কখনো কখনো, এরকমটা চলে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দিদি বাড়ি চলে গেছে, নন্দিতাও বাড়িতে চলে গেল। আর এবারটা বাবার নখটা কেটে দিচ্ছি। এই দিন ছিল বুধবার, ওকে বুধবার হলেই নখটা কেটে দিই, কারণ সোমবার হলো জন্মবার, সোমবারে নখ কাটি না। ওকে স্নান করাবো, তার আগে নখটা কেটে দিচ্ছি। নখটা কেটে দিয়ে ওকে স্নান করিয়ে নিয়ে তারপরে গিয়ে আমার কাজ, ওকে ঘুম পাড়াতে হবে আমার। তো সারাটা দিন না আমার মানে ওর পেছনে দৌড়াতেই সময়টা কেটে যায়। এক প্রকার ভালোও লাগে, মিথ্যে বলবো না যে হ্যাঁ, রাগও হয়, দুষ্টুমি করে কথা শোনে না, তার জন্য রাগও হয় মাঝে সাঝে, কিন্তু আমার ভালোও লাগে। ও না আসলে না জানি আমার ভালো লাগে না। লোকে কথাই বলে না যে মার থেকে মাসির দরদ বেশি, কিংবা মার পড়ে না মাসির পড়ে, এরকম কিছু লোক আছে যে এই কথাগুলো উল্লেখ করে, কিন্তু এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য না। আমি কিন্তু ওকে খুবই ভালোবাসি। একজন মা যে তার সন্তানকে কেন এত ভালোবাসে, আমি এটা আমার এই দুষ্টু বাবাটা হওয়ার পরে এটা উপলব্ধি করতে পারি। আমি মানে একটা মা তার সন্তানকে যেমন ভালোবাসে, আমিও ঠিক ওরে অতটাই ভালোবাসার চেষ্টা করি। ও অনেক দুষ্টুমি করে, তবু না আমি ওকে পিটাতে পারি না, হাতটা উঠাতে গিয়ে ওঠে না। এমনকি দিদি মারলেও আমার ভীষণ কষ্ট লাগে। এটা কিন্তু আমি একদম মন থেকে বলছি, একদম একটু বানিয়ে বলছি না কিন্তু। তো কে কী বিশ্বাস করবে না করবে আমি তো জানি না, আর কে বললো কি বললো না বললো আমার সেটা দরকার নেই, আমার সেই সার্টিফিকেটেরও দরকার নেই। আমি যে মন থেকে ভালোবাসি সেটা একমাত্র ভগবানই জানে। তো আমি কিছু পাওয়ার লোভে ওকে ভালোবাসি না, আমি মন থেকেই ওকে ভালোবাসি। যাই হোক না কেন,
এবার ওকে ঘুম পাড়াবো। দেখো কত রকম দুষ্টুমি করলো, তোমরা তো দেখলেই। এবার ওকে ঘুম পাড়ানোর পালা। এবার না ওকে ভালোভাবে যতক্ষণই বলবো না ও শুনবে না। দেখো হাসছে, যতক্ষণ বলবো তারপরে মেজাজ দিচ্ছি, দেখো মেজাজ টেজাজ দিলে তখন একটু কথাটা শোনে, তাও শুনছে না। তাই দিদিকে বললাম যে দাঁড়া তোর মাকে ফোন করবো, তখন তাড়াতাড়ি করে ফোন শুতে গেছে। আর এখানে আজকে স্নান আমি বাবাকে ঘুম পাড়িয়ে তারপরে ঘরটা মুছে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। আর আজকে করব হচ্ছে পরোটা। এখানে ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে গেলাম, গোপালকে গ্লুকন্ডিটা গুলে দেবো তাই। আর এদিকে মা আলুর তরকারি বসিয়ে দিয়েছে। আসলে এই পরোটা বানানো হবে। আমার বাবা সকালবেলা আবদার করেছে মিমি আমাকে পরোটা করে দিতে হবে, ইয়েলো কালারের পরোটা হবে আর তার ভেতরে তরকারিটা থাকবে কিন্তু। তো তখন করে দিতে পারিনি, সময় হয়নি। তো ভাবলাম যে একেবারে গোপালকে ভোগ নিবেদন করে সেই প্রসাদটা আর কি বাবাও খাবে, আমাদেরও প্রসাদ পাওয়া হয়ে যাবে আর কি। আর এদিকে মা গ্লুকন্ডি দিয়েছিলাম গোপালকে, সেই প্রসাদটা মাকে দিলাম, মা খেয়ে নিল। এবার দুই মাঝিতে মিলে এই পরোটাগুলো ভেজে নেব। মানে আলুর পরোটা যেভাবে করে না সেইভাবেই করবো, কিন্তু এখানে আলুটা দিয়ে আমি একটু তরকারি করে নিয়েছি শুকনো শুকনো করে, সেইটাই আর কি ভেতরে দিয়ে পরোটা ভাজবো। মানে বাবা বলেছে এইভাবে করতে, তাই আমি এইভাবেই করবো। তো একবারে আমার দুই গোপালের জন্যই পরোটা করা হয়ে যাবে। আমার গোপাল সোনার জন্যও হবে আর আমার দুষ্টু বাবা গোপালের জন্যও হয়ে যাবে। কোনো গোপালই আর অভুক্ত থাকবে না। তো এবার পরোটাটা করে নেব। পরোটাটা করে ভেজে নিয়ে গোপালকে ভোগ নিবেদন করে দেবো। আর কি বলবো তোমাদেরকে জানো তো, আমি আর মা পরোটা ভাজছি, এবার ও ঘুমিয়েছিল দুষ্টুটা। এবার পরোটা ভাজার গন্ধে ও লাফ দিয়ে ঘুম থেকে উঠে গেছে, উঠে বলছে মিমি তুমি পরোটা বানাচ্ছো আমার জন্য। মানে ও ঘুমের ঘরেও পরোটা ভাজার গন্ধ টের পেয়ে গেছে, দৌড়ে এসেছে। তো তাড়াতাড়ি করে পরোটাটা ভেজে নিয়ে গোপালকে ভোগ নিবেদন করে দিয়েছি। তারপরে গোপালকেও দিয়েছি আর ওকে আলাদা করে একটু দিয়েছি। আর হ্যাঁ, আগের দিন তোমাদেরকে বলেছিলাম না যে আমি গোপালকে রান্না করে দিতে পারছি না, ইন্ডাকশানটা নষ্ট হয়ে গেছে। ইন্ডাকশানটা নষ্ট হয়নি, মানে এই বোর্ডটা সাদা যে বোর্ডটা দেখতে পাচ্ছ কানেকশানের বোর্ড, ওটা একটু ডিস্টার্ব হয়েছিলো, ওটার ফিউজটা উড়ে গেছিলো আর কি। তো সেটা আবার দাদা সারিয়ে নিয়ে এসেছে, আর সেই জন্যই আবার গোপালকে আমি ভোগ নিবেদন করতে পারছি। আর তা না হলে আমার ফল দিয়ে আর কি পুজো দিতে হয় গোপালকে। তো গোপালের আশীর্বাদে সব কিছু আবার ঠিকঠাক হয়ে গেছে, আবার রান্নাটা করতে পারছি, জন্য বেশ ভালোই লাগছে মনটা। আর পরোটাটা কিন্তু সত্যি খেতে খুব ভালোই লেগেছে, হয়তো গোপালের প্রসাদ জন্য আরও বেশি ভালো লেগেছে। যাই হোক না কেন, পরোটাটা খেয়ে অনেক দিন পরে বাবার দৌলতে করা হলো, আর প্রসাদ বানিয়ে আমরা একটু প্রসাদও পেলাম, ভালোই লাগলো খেতে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই বন্ধুরা, তোমাদের কার কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করবে, একটু কমেন্ট করবে যে তোমরা মানে আমার ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে। যদি কমেন্ট করো না তাহলে একটু বেশ ভালো লাগে। তো এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আরও একটা ভিডিওতে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এই পর্যন্ত, বাই বাই।